10 মিনিট আগেই আমার স্ত্রী একটা মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছে। সে এখন অজ্ঞান অবস্থায় বেডে পড়ে আছে। জানি না সে জেগে উঠলে আমি ওকে কিভাবে ফেস করব। হাতে একটা তোয়ালে নিয়ে আমি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লাম। ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়ে একটা ওষুধের প্রেসক্রিপশন দিয়ে চলে গেল। কিছুক্ষণ আমার নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি বাস্তবে আবার ফিরে এলাম। জরুরি কিছু ওষুধ আনতে যেতে হবে। আমি দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছি আর নিজেকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু কিসের সান্ত্বনা দিচ্ছি? এটাই সেই সুযোগ ছিল আমাদের সন্তান নেওয়া। কারণ বারবার তো আমি তোমার জীবন নিয়ে রিস্ক নিতে পারি না। এর আগে অনেকবার মিসক্যারেজ হয়েছে তোমার। ডাক্তার বলে দিয়েছিল ওর সন্তান ধারণ ক্ষমতা কম। আর এবার তো বাচ্চা দুনিয়া এসেও দুনিয়ার মুখ দেখতে পেল না। এসব ভাবছি আর সিঁড়ি বেয়ে নামছি। হঠাৎ কানে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম গভীর রাত, চারিদিকে ফাঁকা। এবার আমি পাগলের মতো চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে শুরু করলাম। মস্তিষ্কের নির্দেশনা ফলো করে আমি অবশেষে সিঁড়ির নিচে ডাস্টবিনের সামনে এসে পৌঁছালাম। এখনো গায়ে রক্ত লেগে আছে বাচ্চাটা। কোনো এক হৃদয়হীনা এই ফুটফুটে বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে চলে গেছে। শুধু তাই নয়, বাচ্চার পুরো শরীরের উপরে আবর্জনা, শুধু মুখটা ঢাকা নেই। হয়তো সে জানতো মুখের উপর কিছু রাখলে বাচ্চা নিঃশ্বাস নিতে না পেরে মারা যাবে। সামান্য একটু মাতৃত্ববোধ হয়তো তার ছিল। কি অদ্ভুত দুনিয়া, কেউ পায় না আর কেউ পেয়ে ফেলে চলে যায়। আমি আবর্জনা সরিয়ে 7-5 না ভেবে বাচ্চাটাকে তোয়ালেতে তুলে নিলাম। একটু আগে অবশ্য আমি এটা হাতে নিয়ে নিজের বাচ্চা কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কি ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা। হঠাৎ আমার ফোনে কল এলো। কোনো মতে ফোনটা পকেট থেকে বের করে দেখলাম শাশুড়ির কল। মুহূর্তের মধ্যে আমার মনে এলো আমি ঔষধ আনতে যাচ্ছিলাম। ফোনটা রিসিভ করতে শাশুড়ি বলল, ফার্মেসিতে পৌঁছেছো বাবা? আমি ধীর কণ্ঠে বললাম, যাচ্ছি আম্মা। ও, তাড়াতাড়ি এসো। জি। ফোনটা কেটে দিলাম। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে ফার্মেসিতে গেলাম। ফার্মেসির লোকগুলো হা করে একবার আমার মুখের দিকে একবার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছে। আমি ওষুধটা হাতে নিয়ে হাঁটতে যাব। আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা বাচ্চাটা একটু আগে জন্মেছে, কি খাওয়ানো যাবে ওকে? লোকটি সন্দেহজনক ভাবে আমার দিকে তাকিয়ে বলল, বাচ্চার মা নেই? আমি বললাম, না, মারা গেছে। ও, ডাক্তারের পরামর্শ দিলে গুঁড়ো দুধ খাওয়াতে পারেন। আমি বললাম, ধন্যবাদ। ডাক্তার বলল, বাচ্চাটা অনেক সুন্দর। জানি না আপনার স্ত্রীর মৃত্যু সান্ত্বনা কিভাবে দেব, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকালে সব ভুলে যাবেন। জি, দোয়া করবেন। মিথ্যাটা বলতে আমি বাধ্য ছিলাম, কিন্তু সত্যি এই বাচ্চাটার দিকে তাকিয়ে আমার সব কষ্ট মিলিয়ে যাচ্ছে। তারপর আমি ওখান থেকে রওনা দিলাম। মেডিকেলে এসে শাশুড়ির হাতে ওষুধটা ধরিয়ে দিলাম। শাশুড়ি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কার বাচ্চা এটা? আমি কি বলবো বুঝতে পারছি না। শাশুড়ি আবারও বলল, তোমার কোনো আত্মীয় এই ক্লিনিকে ভর্তি আছে নাকি? আমি খুব অদ্ভুত ভাবে বললাম, জানি না কার বাচ্চা, তবে আজ থেকে আমার। মানে আমি বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি, আর যেহেতু আমাদের বাচ্চা হওয়ার সুযোগ নেই, তাই আজ থেকে এটাই আমার সন্তান। এতক্ষণে আমি এই বাচ্চাটার কি করব না করব সে ব্যাপারে একটুও ভাবিনি, অথচ গড় করে শাশুড়িকে এগুলো বলে ফেললাম। আর এখন বুঝতে পারছি আমার মনও এটাই চাচ্ছে। আর আমি যদি না নেই, জানি না বাচ্চাটা কোনো এতিমখানায় চলে যাবে, আর আমার মতো এতিম অবস্থায় অনাদরে মানুষ হবে। আমি সেটা চাই না। শাশুড়ি আরেকটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, জামাই তোমার কি মাথা খারাপ হয়েছে? কার না কার বাচ্চা, এটা নিয়ে পরে কত আইনি ঝামেলায় ফেসে যেতে পারো। সে আন্দাজ আছে? যার বাচ্চা তাকে পেলে তো ভালোই হতো। পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ বাচ্চা নিয়ে যেতে চাইলে তো ডাস্টবিনে ফেলতো না। আর বাকি রইল আইনি ব্যাপার। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাবো। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আমি ওকে অ্যাডপ্ট করব। আপনাদের কোনো সমস্যা আছে? দেখো বাবা, আমি সমস্যার কথা বলছি না। আমি বলছি পরবর্তীতে কোনো ঝামেলায় পড়ে যেন তোমরা ভেঙে না পড়ো। ভেঙে পড়বো না, আপনাদের দোয়ার সাপোর্ট তো আছেই। বরং আজকেই ভেঙে পড়ার দিনে আল্লাহ নতুন একটা আশার আলো দেখিয়েছে। আমি তাকে ছুঁড়ে ফেলতে পারি না, ও আমার সৌভাগ্য। শাশুড়ি আমার বাচ্চাটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাকে কোলে নিতে যাচ্ছিল, কিন্তু আমি বললাম, আপনি তো আমার কাছে যান, আমাকে ইমিডিয়েটলি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে। আমি আসছি। এই কথা বলে আমি বেরিয়ে গেলাম। হাসপাতাল কর্তৃপক্ষকে সবটা জানালাম। তারা সিসিটিভি ফুটেজ চেক করে কে বাচ্চাটাকে রেখে গেছে তা দেখার চেষ্টা করলো। একজন কালো বোরকা পরিহিতা লুকিয়ে বাচ্চাটা ডাস্টবিনে ফেলে গেছে, কিন্তু এতটা অস্পষ্ট যে তাকে চেনা বা খুঁজে বের করার কোনো উপায় নেই। পরের দিন হাসপাতাল থেকে একটি প্রেস ব্রিফিং করা হলো। কার বাচ্চা সেই সন্ধান পাওয়া গেল না। আমিও চাচ্ছিলাম যেন এর কোনো অভিভাবক এসে না দাঁড়ায়। আমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করার জন্য অ্যাপ্লাই করলাম। এসব নিয়েই 2 দিন পার। এর মাঝে তোমার সাথে অনেকবার দেখা হয়েছে, কিন্তু আমি তাকে বাচ্চার ব্যাপারে কিছুই বলিনি, কারণ সে অলরেডি অনেক ভেঙে পড়েছে। সে স্বাভাবিক হোক, তাকে খুব শীঘ্রই সারপ্রাইজ দেব, সে অপেক্ষায় আছি। আমার এক আইনজীবী বন্ধুর সাহায্যে আর আমার আর্থিক সক্ষমতা থাকায় আমি বাচ্চাটাকে নিজের করে পেয়েছি 7ম দিনে। এই কয়দিনে ছোট্ট সোনামণিটা হাসপাতালে ছিল। আমার স্ত্রী অপারেশন সংক্রান্ত জটিলতার কারণে আমরাও হাসপাতালে ছিলাম। আজ আমাদের বাড়ি ফেরার দিন। আমি বাচ্চাটা কোলে নিয়ে তোমার কাছে গিয়ে
গিয়ে দাঁড়ালাম, বললাম আজ থেকে এটা আমাদের বাচ্চা, আমি ওকে অ্যাডপ্ট করেছি। তমা কিছুই বলল না। হাসপাতাল থেকে ফেরার পথে সে একটা কথাও বলেনি, ইভেন বাচ্চাটার দিকে একবারও তাকায়নি। মনে মনে ভয় হতে শুরু করলো, তমা কি তাহলে বাচ্চাটা পেয়ে খুশি না? বাড়ি এসে বাচ্চাটা কোলে নিয়ে তমার সামনে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম আমাদের বাচ্চার নাম কি রাখবো? তমা হাসলো, বলল আমাদের বাচ্চা? কার না কার বাচ্চা তুলে এনে বললে আমাদের হয়ে গেল? তুমি এভাবে বলছো কেন? দেখো রূপক, তুমি যা ভালো মনে করো করতে পারো, আমাকে এসবে জড়িও না। আই নিড টু রেস্ট। আমি আর কথা বাড়ালাম না। আশাহত হয়ে আমি বাচ্চা নিয়ে অন্য রুমে চলে গেলাম। পরে মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম, তমা এখন স্ট্রেসড, কয়েকটা দিন গেলেই হয়তো সে সবটা মেনে নিতে পারবে। ওকে একটু স্পেস দেওয়া দরকার। আর ওর শরীর যথেষ্ট খারাপ, এই সময় এই ব্যাপারে কথা না বলাই ভালো। এক সপ্তাহ পরে তমা কিছুটা সুস্থ হয়ে এসেছে। সে এখন স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু সবকিছুর মধ্যে অদ্ভুত ব্যাপার হচ্ছে সে আমার সাথে আগের মতো কথা বলতে চায় না, আমাকে ইগনোর করে। আমি পর্যাপ্ত চেষ্টা করি ওকে চেয়ার আপ করার, কিন্তু সে আমার থেকে দূরে থাকতে চায়। এক রাতে অফিস থেকে ফিরে দেখলাম তমা আমাদের রুমে দাঁড়িয়ে আছে। আমাদের মেয়ে কাঁদছে। আশেপাশে তাকিয়ে দেখলাম মিতা নেই। আমি ব্যাগটা রেখে রীতিবাবুকে কোলে নিতে সে কান্না থামালো। আমি তাকে বললাম, তোমার কি একটুও বিবেক নেই? বাচ্চাটা তোমার চোখের সামনে কান্না করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। তমা রেগে গিয়ে বলল, না, বিবেক নেই, পরের বাচ্চাকে নিয়ে আদিক্ষেতা করার ইচ্ছেও নেই। আমার প্রচন্ড রাগ হচ্ছিল। তারপরেও তোমার মানসিক পরিস্থিতির কথা ভেবে নিজেকে শান্ত করে বললাম, বাচ্চাটার দিকে একবার তাকাও, তুমি মায়ায় পড়ে যাবে। তমা মুচকি হাসলো, বলল, আমি যদি সারা জীবন তাকিয়ে থাকি যার প্রতি আমার মায়া হয়নি, কোনোদিনও হবে না। বেটার হয় তুমি ওকে কোনো এতিমখানায় রেখে এসো। কথাটা আমার কানে তীরের মতো লাগলো। আমি আর মেজাজ কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে বললাম, শাট আপ, কথা বলার আগে ভেবে বলবে। এখানে কোনো খেলা চলছে না। আমি ভেবেই বলছি, তুমি ওকে বাড়ি থেকে অন্য কোথাও রেখে এসো। আমার ওকে সহ্য হয় না, আর তা না হলে আমিই চলে যাব। তমা এবার সীমা ছাড়িয়ে গেল। আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম, দেখো তুমি পাগলামি কেন করছো? আমি তো তোমার উপর কিছু নিয়ে প্রেশারাইজ করছি না। তুমি নিজের যত সময় লাগে নাও। আমার ডিসিশন ফাইনাল রূপক, হয় ও থাকবে না হলে আমি। সরি, আমি ওকে আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। আর তুমিও কোথাও যাচ্ছ না। প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের আর বাচ্চা হবে না। আল্লাহ সৌভাগ্য রূপে আমার কোলে বাচ্চাটা পাঠিয়েছে। তমা না শুনে ঘর থেকে বেরিয়ে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, কেন আমার স্ত্রী এমন আচরণ করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি আবারও তমার কাছে আসলাম। অনেকবার দরজায় নক করলাম, সে ইচ্ছে করে দরজা খুলল না। আমি শাশুড়িকে ফোন করে সবকিছু বুঝিয়ে বললাম, ওনার মেয়েকে বোঝানোর জন্য। সকাল সকাল উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হব। ঠিক সেই মুহূর্তে দেখলাম তমা রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ওর হাতটা চেপে ধরে বললাম, প্লিজ যেও না। তুমি এমন কেন করছো? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। সরি রূপক, আমার আর তোমার সাথে থাকা সম্ভব না। আমার তোমার উপরে কোনো রাগ নেই, জাস্ট আমি আর পারছি না এভাবে থাকতে। আমাকে ক্ষমা করে দিও। মানে তুমি চলে যাচ্ছ কেন? আমি আর তোমাকে ভালোবাসি না। কথাটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। যেই হাত দিয়ে তোমাকে আটকে রাখার চেষ্টা করেছিলাম সেই হাত আমি ছেড়ে দিলাম, কারণ তমা এই মাত্র উচ্চারণ করলো সে আর আমাকে ভালোবাসে না। আমার গলাটা আটকে আসছিল। তমা মাথা নত করে দাঁড়িয়ে আছে। প্রচন্ড জড়তা নিয়ে জিজ্ঞেস করলাম, ভালোবাসো না মানে? তমা বেশ বিব্রত ভাবে বলল, দেখো রূপক, আমি সরি, বাট আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি। ওই যে বললাম সেদিন, যার উপর মায়া জন্মানোর নয় সে সারাদিন চোখের সামনে থাকলেও লাভ হয় না। আমার তোমার উপর কখনো মায়া জন্মেনি। থাকতে হতো থেকেছি। আর ছোট বাচ্চাটার কোনো দোষ নেই, সে আসলে সৌভাগ্যবান তোমাকে বাবা হিসেবে পেয়ে। বাট আমি ইভেন আমাদের বাচ্চাটার জন্য প্রস্তুত ছিলাম না। সে থাকলে হয়তো অন্য ব্যবস্থা নিতে হতো। দায়িত্ববোধের জন্য তো আর জোর করে তোমার সাথে থাকা লাগবে না। কথাগুলো একটানা বললো তমা। এমন সময় কলিং বেলের শব্দ হলো। আমি গিয়ে দরজা খুললাম। বাসায় দুজন পুলিশ ঢুকলো। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি তমার হাজবেন্ড? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিন্তু কেন? আপনার বাসায় যে বাচ্চাটা আছে সেদিন হাসপাতালের নার্সকে দিয়ে আপনার স্ত্রী তমা আপনার জীবিত বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, যেটা হাসপাতালের সিসিটিভি পর্যবেক্ষণে ধরা পড়েছে। তাছাড়া ওই নার্স এখন জেল হাজতে। অকপটে সবকিছু স্বীকার করেছে। এ কথা বলে পুলিশ অফিসার ভেতরে ঢুকে তমাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। সম্মানিত দর্শক, আসলে মেয়েদের মন বোঝা পৃথিবীর সব থেকে ভারী এবং কঠিন কাজ বলে আমি মঞ্জুর মোর্শেদ মনে করি। তমা কেন নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইলো দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। এই পর্যন্ত গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় দেবাশিস চৌধুরী।